কি চলছিল? পলিটি। পলিটি এর আগে কত চলছিল না, আর্টিকেল কত নম্বর পর্যন্ত চলছিল? ভাগ 3। 3 কমপ্লিট হয়নি। ভাগ 3-এ কত পর্যন্ত ছিল? ভাগ 3-এ ভারতীয় সংবিধানের ভাগ 3-এ মৌলিক অধিকারে কি কি ছিল না 12 থেকে 35 পর্যন্ত। ভাগ 3 ভাগ 3-এ কত ছিল না 12 থেকে 35 পর্যন্ত মৌলিক অধিকার চলছিল। আর্টিকেল 32 চলছিল। কত চলছিল? আর্টিকেল 32। আর্টিকেল 32 কমপ্লিট হয়ে গেছে। আর্টিকেল 32 কমপ্লিট হয়ে গেছে। তো আর্টিকেল 32 অনুযায়ী আমরা কি বলেছিলাম? সংবিধানের আত্মা বলা হয়। আর্টিকেল 32কে কি বলা হয় না ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। এই আর্টিকেল 32-এ আমাদের কি বার করতে পারে প্রয়োগ করে? রিট বার করতে পারে। যে 5টা রিটের কথা বলেছিলাম, কি কি না প্রথম হচ্ছে কি ম্যান্ডেমাস, হবিয়াস কার্পাস আর ম্যান্ডেমাস। হবিয়াস কার্পাসে কি বলা হয়েছিল না বন্দি প্রত্যক্ষীকরণ। হবিয়াস কার্পাস অথবা বন্দি প্রত্যক্ষীকরণ অনুযায়ী কি বলা হয়েছে? যদি কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে তাকে সশরীরে থানা কোর্টে এনে হাজির করতে হবে। কোনো ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করলো, এই নয় যে তাকে মেরে দিল, প্রচণ্ড টর্চার করে তাকে তার কোনো অংশ ক্ষত করে দিল। তাকে সঠিক যেভাবে গ্রেপ্তার করেছে সশরীরে তাকে কোর্টে তাকে হাজির করতে হবে। এই নয় যে তাকে মেরে দিতে পারবে। এটা হচ্ছে কি যদি তার বিরুদ্ধে কোনো কিছু সশরীরে কোর্টে তাকে পেশ করার আগে যদি তার উপরে কোনো কিছু অত্যাচার করে, তখন সেই ক্ষেত্রে কি করতে পারে না অনৈতিকভাবে, তখন সেই ক্ষেত্রে আর্টিকেল 32 প্রয়োগ করে সুপ্রিম কোর্ট থেকে অথবা হাইকোর্ট থেকে রিট জারি করতে পারে। সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট থেকে রিট জারি করতে পারে। তো এই রিট কেবলমাত্র আধিকারিকদের উপর, যারা পুলিশ আছে এসপি এদের উপর আধিকারিকদের উপর প্রয়োগ করা হয়, অথবা নিম্ন কোর্টের উপর রিট প্রয়োগ করা হয়। তো রিট জারি করতে পারে শুধুমাত্র হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। হাইকোর্টও রিট জারি করতে পারে। যে 5টা রিটের কথা বলেছিলাম, একটা কি বন্দি প্রত্যক্ষীকরণ, হবিয়াস কার্পাস। এটা আমাদের নিজস্ব স্বাধীনতার ক্ষেত্রে কি সবথেকে গুরুত্বপূর্ণ, ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে বন্দি প্রত্যক্ষীকরণ অথবা হবিয়াস কার্পাস। দ্বিতীয়ত কি বলেছিলাম না ম্যান্ডেমাস, যেটাকে ম্যান্ডেমাস বলতে কি বোঝা যাচ্ছে? পরম আদেশ। ওই অনুযায়ী যদি কোর্ট আমাদের যদি কোনো রকম অনুযায়ী কারোর উপরে ধরো তুমি মামলা করতে গেলে, যার উপরে যে তোমার সঙ্গে অন্যায় করেছে, যার উপরে তুমি মামলা করতে গেলে, সে পুলিশকে 50,000 টাকা দিয়ে দিল সেই লোকাল থানায়, কিংবা কোনো জায়গায় টাকা খাই দিল। টাকা খাই দিয়ে পুলিশ তোমার কেস নিতেই চাইবে না। তুমি যাও দৌড়ে বেড়াও চারিদিকে, তাহলে তোমাকে তখন কি করতে হবে না নিজস্ব একটা উকিল ধরে প্রথমে থানাতে তুমি নিজে যাবে, তার সঠিক প্রমাণ তোমার কাছে রাখবে। দ্বিতীয়ত সেই প্রমাণ অনুযায়ী ওখান থেকে না হলে তখন সেই উকিলের কথা মতো তুমি চলে যাবে কোথায় না এসপির কাছে। এসপি তখন অর্ডার করবে ডাইরেক্ট ওখান থেকে যে কেসটা নেওয়ার জন্য। যদি তাতেও যদি না নেয়, তখন সেই ক্ষেত্রে যে লয়ার থাকবে সে হাইকোর্টে যে অ্যাপিল করবে, হাইকোর্ট থেকে রিট জারি করে ওই কেসটা নেওয়ার জন্য যাতে চালু করে। যখন হাইকোর্ট থেকে রিট আদেশ করবে যে এই কেস নিতে হবে, এই কেসটা চলবে, কেন করা হয়নি, এসপিকে ডাইরেক্ট অর্ডার করবে। তো এটা হচ্ছে কি না ম্যান্ডেমাস প্রয়োগ করে আর্টিকেল 32 রিট নাম্বার 2 ম্যান্ডেমাস প্রয়োগ করে তখন সেই এসপিকে অর্ডার করবে, এটাকে আমি আদেশ দিলাম কেসটা নেওয়ার জন্য। আদেশ মানতে হবে, এসপি না চাইলেও মানতে হবে কোর্টের অর্ডার। তো এই রিটের অর্ডার হাইকোর্টের পরম আদেশ মানতেই হবে। তো এটা কি না রিট 2। রিট 3-তে কি বলা হয়েছে না অধিকার পিচ্ছা কো ওয়ারেন্টো, যে কোন অধিকারে একজনকে কেউ যদি মেরে দেয়, ধরো পুলিশ কাউকে গ্রেপ্তার করতে গেছে, বিনা কারণে তাকে সেখানে এনকাউন্টার করে মেরে দিয়েছে, হয়তো তাকে গ্রেপ্তার করলে চলে আসতে পারতো। তো সেটা কোন অধিকারে করেছো
তুমি সেটার উপরে তোমাকে বলতে হবে। পুলিশ তো বলে দিতে পারে যে কোন অধিকারে তুমি ওকে মেরেছো, এটা কোর্ট থেকে তখন তাকে বলবে। তাহলে নিজস্ব প্রত্যেকটা জিনিসের প্রত্যেকজনের প্রত্যেক জায়গার একটা অধিকার আছে, সেই অধিকার নিজস্ব জায়গায় সেই জায়গাতেই সে সেখানে ইমপ্লিমেন্ট করতে পারবে। তো এটা অধিকার পিচ্ছা কোয়ারেন্টো। তারপরে রিট নাম্বার 4-এ কী বলা হয়েছে, প্রতিষেধ। প্রতিষেধ প্রোহিবিশন, এটা কি না, নিম্ন কোর্টে যদি কারোর কোনো রায়, নিম্ন কোর্টের রায়কে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট সেটাকে স্টে দিতে পারে। হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্ট স্টে দিতে পারে, ডিস্ট্রিক্ট কোর্টের রায়কে হাইকোর্ট স্টে দিতে পারে, অথবা রোক দো। তারপরে কি আর্টিকেল রিট নাম্বার 5-এ কী বলা হয়েছে না, রোক দো স্টে। সেটাতে কি বলা হয়েছে না, স্টের ক্ষেত্রে না, নিম্ন কোর্টের রায় কোনো একটা রায় দিয়ে দিল, কারো একটা কোনো সাজা দিয়েছে, কোনো রায় দিয়েছে, সেটা হাইকোর্ট সেই রায়কে চেঞ্জ করতে পারে। উচ্চ কোর্ট নিম্ন কোর্টের রায়কে উচ্চ কোর্ট চেঞ্জ করতে পারে। আর এই 5টা রিট বার করে, এই রিট যে 5টা বার করে, এই 5টা রিট কার কার মধ্যে থাকছে না, হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট। রিট সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট থেকেই রিট জারি করা যায়, তাছাড়া ডিস্ট্রিক্ট কোর্টে রিট জারি করা যায় যায় না, ডিস্ট্রিক্ট কোর্টে রিট জারি করা যায় না। তো হাইকোর্ট যখন রিট জারি করে, আর্টিকেল 226 226 প্রয়োগ করে রিট জারি করে। আর সুপ্রিম কোর্ট যখন রিট জারি করে কত, আর্টিকেল 32 প্রয়োগ করে রিট জারি করে। সুপ্রিম কোর্ট যখন রিট জারি করে, সুপ্রিম কোর্ট যখন রিট জারি করে কত, আর্টিকেল 32 প্রয়োগ করে রিট জারি করবে, আর্টিকেল 32। আর হাইকোর্ট যখন রিট জারি করবে কত না, সুপ্রিম কোর্ট ধরো আমাদের সারা ভারতবর্ষে একটাই সুপ্রিম কোর্ট আছে, তো ওই সুপ্রিম কোর্ট ধরো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে সুপ্রিম কোর্ট যেতে কত দূর, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যদি আমি সুপ্রিম কোর্টে যাই, ওই যেতে আসতেই আমার দিন, যাওয়া আসাতেই দিন চলে যাবে। তামিলনাড়ু থেকে আসবে, ব্যাঙ্গালোর থেকে আসবে দিল্লি, তো এই যেতে আসতেই আমাদের দিন শেষ হয়ে যাবে। লাক্ষাদ্বীপে আছে, সেখান থেকেও মানে অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে। সেই কারণে সুপ্রিম কোর্ট শুধু রিট জারি করে না, সেই জন্য রিট জারি করার ক্ষমতা দিয়েছে কাকে, হাইকোর্টকেও রিট জারি করার ক্ষমতা দিয়েছে। কত নম্বর ধারা প্রয়োগ করে, আর্টিকেল 226, আর্টিকেল 226 ধারা প্রয়োগ করে রিট জারি করতে পারে। কে না, হাইকোর্ট জারি করতে পারে, হাইকোর্ট জারি করতে পারে। এই যে 5টা রিট, তো আমাদেরকে কে, সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্ট আমাদের মেনলি যে রক্ষা করবে মৌলিক অধিকারকে, কে, হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট। মৌলিক অধিকারকে রক্ষা করবে কে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এদের দায়িত্ব। সুপ্রিম কোর্টের মেন দায়িত্ব কি, আমাদের কি মৌলিক অধিকারকে রক্ষা করার মেন দায়িত্ব কার, সুপ্রিম কোর্টের। এরপরে আমাদের হচ্ছে আর্টিকেল নাম্বার 12 থেকে কত বলেছিলাম, 35, আর্টিকেল 32 এখানে কমপ্লিট। এরপরে আর্টিকেল 33, আর্টিকেল 33, আর্টিকেল 33, আর্টিকেল 33, আর্টিকেল 33-তে কি বলেছে না, আর্টিকেল নাম্বার 33-তে বলেছে সেনা, গুপ্তচর, মিডিয়া, পুলিশ এদের আলপিকরণ করা হয়েছে। এরা যখন কথা বলবে, একটা ভারতীয় যে বিভাগ আছে, যেমন সেনার যে বিভিন্ন জায়গায় যে ম্যাপিং আছে, কোথায় কি ডিউটি আছে, তাদের নিজস্ব একটা যে ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিন মেনেই তাকে কথা বলা চলবে। নাহলে সেনার কোনো আধিকারিক আছে, সে কোনো প্ল্যানিং আছে আমাদের ইন্ডিয়ার, সেই প্ল্যানিং অনুযায়ী সে তথ্য ফাঁস করে দিল, মিডিয়ার সামনে এসে বলতে পারবে, সেটা চলবে না। সেটা সেই ক্ষেত্রে তার অপরাধ। নাহলে বলতে পারে আমার বাক স্বাধীনতার 19, আর্টিকেল নাম্বার 19 ক, আমার অভিব্যক্তির অধিকার, এসে বলতেই পারে মৌলিক অধিকার প্রয়োগ করে, ও চলবে না, ও চলবে না, কোনো মতেই চলবে না। তো এই জন্য কি আলপিকরণ করে দিয়েছে, যারা সেনাতে চাকরি করে অথবা মিডিয়াতে চাকরি করে অথবা পুলিশে চাকরি করে, তাদের ক্ষেত্রে কি না, অথবা গুপ্তচর, রয়ের এজেন্ট এসে যদি মিডিয়ার সামনে বলতে চায় যে আমার মৌলিক অধিকার, অভিব্যক্তির অধিকার আছে, মৌলিক অধিকার 19 ক প্রয়োগ করে যদি,
তাহলে সেই ক্ষেত্রে কি হবে না দেশের একটা সুরক্ষার দিক দিয়ে অনেক প্রবলেম ঘটে যাবে। যাতে এই সুরক্ষার প্রবলেম না ঘটে সেই কারণে কি করা হয়েছে না এদের আলপীকরণ করা হয়েছে। কি বলা হয়েছে না সেনা, গুপ্তচর, গুপ্তচর, মিডিয়া, মিডিয়া, পুলিশ, সেনা, গুপ্তচর, মিডিয়া, পুলিশ এদেরকে কি লিমিটেড অথবা আলপীকরণ করা হয়েছে। লিমিট, এদের লিমিট বেঁধে দিয়েছে। লিমিটেড অথবা আলপীকরণ করা হয়েছে, এদের ক্ষমতা বেঁধে দিয়েছে। এদের লিমিটেড করেছে, আলপীকরণ করা হয়েছে। এদের ক্ষমতাকে এখানে মৌলিক অধিকার থেকে এই ক্ষমতা এদের এখান থেকে কেড়ে নেওয়া হয়েছে যাকে বলা হয়। এই জায়গাটায় এরা নিজস্ব লিমিটেই কথা বলবে, যে জায়গায় যেখানে যেটা বলতে হয় সেটা সঠিক অনুযায়ী তাদের নিয়ম মাফিক সেটাই বলতে পারবে, তার বেশি না। নিজস্ব ডিসিপ্লিন রুলস অনুযায়ী তাদের যে গাইডলাইন আছে তার বাইরে না। যে জায়গাগুলো গুপ্ত রাখা দরকার, যে কথাগুলো সেগুলো গুপ্তই রাখতে হবে, কোনো দিন বলতে পারবে না সেগুলো মিডিয়ার সামনে। তো সেটা আইন অনুযায়ী যদি সে ফাঁস করে আইন অনুযায়ী তার অপরাধ হবে এবং তার সেই যা আইন অনুযায়ী যা সাজা আছে সে সাজা হবে তার। আর্টিকেল নাম্বার 34, এরপরে কি আর্টিকেল নাম্বার 34, আর্টিকেল নাম্বার 34-এ কি বলা হয়েছে? আর্টিকেল নাম্বার 34-এ কি বলা হয়েছে না সেনা অথবা মিলিটারি কি করতে পারে, মার্শাল ল লাগু করতে পারে। মার্শাল ল, মার্শাল ল, মার্শাল ল। মার্শাল ল কি জিনিস না মার্শাল ল সেনা যদি সেনার দ্বারা লাগানো কোনো আইন, কোনো একটা জায়গায় প্রচুর, কোনো একটা জায়গায় সেনার জায়গা আছে, সে জায়গাতে রেস্ট্রিক্টেড এরিয়া, সেনার ছাউনি করেছে, সেনার সেই জায়গায় দাঁড়িয়েছে। আমাদের ভোটের সময় দেখবে অনেক সময় ভোট যখন আমরা হয় আমরা দেখেছি গ্রামের সাইডে এক জায়গায় অনেকজন থাকা চলে না, সেখানে কি মার্শাল ল লাগু করে দেয়। যেখানে বুথের কেন্দ্র আছে 100 মিটার পর্যন্ত মার্শাল ল, মার্শাল ল সেনা লাগু করতে পারে। সেনার দ্বারা লাগানো আইন সেখানে একেবারে পিটিয়ে সোজা করে দেবে, যদি কেউ কোনো রকম কিছু করে তাকে পিটিয়ে সোজা করে দেবে। সেনার যে জায়গায় মার্শাল ল লাগানো আছে সেই রাস্তা দিয়ে যদি হাই স্পিডে কেউ বাইক চালায় ও পিটিয়ে সোজা করে দেবে তাকে, দ্বিতীয় অটোমেটিক তার স্পিড ব্রেক করে যাবে। তো মার্শাল ল সেনার দ্বারা লাগানো আইনকে কি বলা হচ্ছে মার্শাল ল। ভারতীয় সেনার দ্বারা লাগানো আইনকে ভারতীয় সেনার দ্বারা, ভারতীয় সেনার দ্বারা লাগানো আইনকে মার্শাল ল বলা হচ্ছে। ভারতীয় সেনার দ্বারা লাগানো আইন, ভারতীয় সেনার দ্বারা লাগানো আইন। মার্শাল ল কী জিনিস মানে সেনাবাহিনী কোনো জায়গায় যদি একটা রেস্ট্রিক্টেড এরিয়া করে দেয়, যেমন 144 ধারা করে কোনো একটা জায়গা, 144 করে, সেই রকম ইন্ডিয়ান আর্মি যদি কোনো জায়গায় বলে দেয় এই জায়গাটা ইন্ডিয়ান আর্মি অথবা ইন্ডিয়ান প্যারামিলিটারি, ভারতীয় সেনা যখন কোনো জায়গাতে করবে কি মানে ইন্ডিয়ান আর্মি যদি কোনো জায়গায় বলে এই জায়গাটাতে এখন রেস্ট্রিক্টেড এরিয়া, ভারতীয় সেনার কবজায় আছে জায়গাটা, তো ভারতীয় সেনার যে জায়গা সেই জায়গায় সাধারণ পাবলিকের সেরকম এতটা কার্য চলবে না। সেখানে ভারতীয় সেনা যে আইন লাগু করবে সেখানেই সেটা হচ্ছে কি মানে মার্শাল ল চলছে। সেটা সম্পূর্ণ একবারই পুরো রেস্ট্রিক্টেড এরিয়া আছে, এটা সেনার দ্বারা লাগানো আইনকে কি বলে মার্শাল ল। এটা সেনা কখন লাগাতে পারে না আর্টিকেল 34 প্রয়োগ করে এটাকে মার্শাল ল লাগু করতে পারে। আর্টিকেল 34 প্রয়োগ করে, আর্টিকেল 34 প্রয়োগ করা যাবে মার্শাল ল, অথবা আসফা কানুন, আসফা আইন এখানে লাগু করতে পারে। AFSPA, AFSPA
AFSPA আসপা, এটা হচ্ছে সেনার দ্বারাই একটা লাগানো আইন। সেনা যে কারু ঘরে ঢুকে তল্লাশি করবে। আসপাটা কি না, সেনা যে জায়গায় আইন লাগু করলো সেটা মার্শাল ল, যে এরিয়া অনুযায়ী। এরপরে ধরো কোনো একটা টেরোরিস্ট, কোনো একটা জঙ্গি বাংলাদেশি জঙ্গি এসে আমাদের ইন্ডিয়ায় প্রবেশ করেছে। এসে ধরো কোনো একটা গ্রামের মধ্যে কারোর বাড়িতে ঢুকে গেছে, সেই জায়গায় আমাদের মার্শাল ল লাগু করেছে, তার বাড়িতে ঢুকে জঙ্গিটা আছে। তো সেই জঙ্গি ঢুকে আছে, তাকে তল্লাশি করেছে ভারতীয় সেনা। তো তাদের বাড়িতে গ্রামের মধ্যে ঢুকে যে আইন লাগু করতে পারবে সেটা কি, AFSPA। এই আইন সেনা তখন চালু করতে পারে। এই আইনটা চালু করার মানে কি, আর্মার্ড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট। এই আসফার পুরো নাম ইম্পর্ট্যান্ট, লিখে রাখো, আর্মার্ড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট। আর্মার্ড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট, আসপা কানুন অথবা আসপা আইন চালু করার এর মেন উদ্দেশ্য কি না, কোনো জায়গায় যদি সেনা যে কারু ঘরে ঢুকে তল্লাশি চালাতে পারবে। এটা কি সেনা যেখানে আসপা কানুন চালু করবে সেখানে কি সেনা যে কারো ঘরে ঢুকে তল্লাশি চালাতে পারবে। সেনা যে কারো ঘরে ঢুকে, আসপা আইনে কি বলা হয়েছে, সেনা যে কারো ঘরে ঢুকে তল্লাশি চালাতে পারবে। আর এখানে মার্শাল লয় কে বলা হয়েছে, সেনা কোনো একটা জায়গায় মার্শাল ল লাগু করে সেই জায়গাটাকে নিজের কন্ট্রোলে রাখবে। এটা হচ্ছে কি মার্শাল ল। তাকে লাঠি চার্জ করে হোক, তাকে বন্দুক চার্জ করে হোক, যেভাবেই হোক সেই জায়গাটাকে সেনা নিজের কন্ট্রোলে, সেটাকে শান্ত পরিবেশ তৈরি করবে। এটা কার দ্বারা না, মার্শাল ল দ্বারা। আর এটা কি আসপা কানুন কখন না, ওই যে বললাম কারো বাড়িতে যদি কোনো টেরোরিস্ট ঢুকে যায় অথবা কোনো সেনার সন্দেহভাজন কেউ ঢুকে আছে সেটা জানার জন্য কারো বাড়িতে ঢুকে তল্লাশি করতে হলে তখন আর্টিকেল 34 প্রয়োগ করে, আসপা কানুন প্রয়োগ করে সেখানে সেনা তল্লাশি চালাতে পারবে। যে কারো ঘরে ঢুকে তল্লাশি চালাতে পারবে ভারতীয় সেনা, ইন্ডিয়ান আর্মি। আর্টিকেল 34 বোঝা গেছে। আর্টিকেল 33 বোঝা গেছে। আর্টিকেল 33-তে কী বলা হয়েছে, সেনা, গুপ্তচর, মিডিয়া, পুলিশের ক্ষমতাকে হ্রাস করা হয়েছে। মানে তারা যখন কথা বলবে জেনে শুনে বুঝে সুঝে সঠিকভাবে যাতে কথা বলে, মুখে লাগাম রেখে যাতে কথা বলে। বেলাগাম কথা যাতে দেশের সুরক্ষার ক্ষেত্রে মানে কোনো ডিস্টার্ব হয় সেরকম যাতে কোনো রকম কথা না বলে, সেটা কোথায় বলা হয়েছে না, আর্টিকেল নাম্বার 33-তে বলা হয়েছে। এরপর আর্টিকেল নাম্বার 34 বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 35-এ কী বলা হয়েছে, আর্টিকেল 35-এ কী বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 35-এ কী বলা হয়েছে না, আর্টিকেল নাম্বার 35-এ সেরকম কিছু না, 12 থেকে 35 পর্যন্ত যতগুলো আইন, 12 থেকে 35 পর্যন্ত আমাদের যে মৌলিক অধিকার, এই আইনগুলোকে যে লাগু করার পদ্ধতি, লাগু করার জন্য এই আইনগুলোকে লাগু করার ব্যবস্থা কে দিয়েছে না, আর্টিকেল নাম্বার 35 ভাগ 3 12 থেকে 34 পর্যন্ত যে আর্টিকেল ধারাগুলো আছে এই ধারাগুলো লাগু করার ব্যবস্থাকেই কি বলা হচ্ছে না, আর্টিকেল নাম্বার 35-এ বলা হচ্ছে কীভাবে লাগু করবে না করবে তার বন্দোবস্ত। সংসদকে অধিকার করার দেয় আইন তৈরি করার। আর্টিকেল নাম্বার 35-এ কী বলা হয়েছে না, ভাগ 3
ভারতীয় সংবিধানের ভাগ 3 12 থেকে 34 ধারা, এখানে ধারা 12 থেকে 34 ধারা লাগু করার মানে প্রণয়ন করার, ধারা লাগু করার 12 থেকে 34 ধারা লাগু করার পদ্ধতি, ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা, অথবা চালু করার ব্যবস্থা মানে ভারতীয় সংসদকে দিয়েছে, ভারতীয় সংসদকে অধিকার, ভারতীয় সংসদকে ব্যবস্থা, ভারতীয় সংসদকে, ভারতের সংসদকে আইন তৈরি করার অধিকার দেয়, 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 ভারতীয় সংসদকে আইন তৈরি করার অধিকার দেয়। ধরো আর্টিকেল নাম্বার 35 প্রয়োগ করে আমাদের ধরো এখন যে ঘটনা ঘটছে, যেমন রিসেন্টলি একটা দুর্গাপুর মেডিকেল ছাত্রী উড়িষ্যা থেকে এসেছিল, গণধর্ষণ ঘটেছে। দ্বিতীয়ত কি আমাদের যেমন আরজি করে যখন ঘটেছিল কি যে গণধর্ষণ ঘটেছিল, সেখানে কি আরজি কর হসপিটালের মধ্যে তো অভয়াকাণ্ডে যেটা ঘটেছিল, তো সেম ঘটনা, এই ঘটনাগুলোর ক্ষেত্রে কি যে সাজা আইন অনুযায়ী আছে ওই সাজাকে আরও বাড়ানোর জন্য, আমাদের মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য আরও বাড়ানোর জন্য নতুন কোনো আইন তৈরি করতে হবে। একে রক্ষা করার জন্য আরও নতুন কিছু আইন তৈরি করার প্রয়োজন। সেই আইন তৈরি করার ক্ষমতা ভারতীয় সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারকে রক্ষা করার জন্য যদি নতুন কোনো আইন তৈরি করতে হয়, সেই আইন তৈরি করার ক্ষমতা সংসদকে আর্টিকেল নাম্বার 35 অনুযায়ী সংসদকে সেই অধিকার দেয় ভারতীয় সংবিধান। আর্টিকেল নাম্বার 35 অধিকার দেয়, আর্টিকেল নাম্বার 35। এটা হলো কি আমাদের ভাগ 3 কমপ্লিট, এগুলো নোটস করে নাও। ভাগ 3 কমপ্লিট। এরপরে এটা হচ্ছে আমাদের কি 12 থেকে 35, 12, 13, 14, 15, 16, 17 এরকম করে করে 35 পর্যন্ত আমাদের যে ধারাগুলো আছে এটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে, এগুলো নোটস করে নাও। হয়ে গেছে, তা 35টা ধারা পর্যন্ত আমরা কমপ্লিট করলাম, ভাগ 3 কমপ্লিট করলাম। তো এই ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কত প্রকারের হয়, মৌলিক অধিকার কয় প্রকারের, এখানে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের প্রকার ধরন কত ধরনের হয় সেটা আমরা জানবো এবারে। মৌলিক অধিকার কয় প্রকার ও কি কি? মৌলিক অধিকার আমাদের কত না 7 প্রকার। ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার সেটা হচ্ছে 7 প্রকার। ফার্স্ট আমরা যে 7 প্রকার আছে, 7 প্রকার মৌলিক অধিকারের যে প্রকার, মূল অধিকার ভাগ 3, ভাগ 3 মূল অধিকার, মূল অধিকার, মূল অধিকার অথবা মৌলিক অধিকার একই ব্যাপার, মূল অধিকার অথবা মৌলিক অধিকার, মৌলিক অধিকার অথবা মূল অধিকারের প্রকার, প্রকার 12 থেকে 35, 12 থেকে ধারা 12 থেকে 35 ধারা, এগুলোকে আলাদা আলাদা ভাগ করা হয়েছে।
সেগুলো আমি বলবো। 7টা যে প্রকার, 7টা যে ধরন, 7 ধরনের মৌলিক অধিকার আমাদের ভারতীয় সংবিধানে যে মৌলিক ভাগ 3-তে মৌলিক অধিকারের যে ধরন, কত ধরনের? 7 ধরনের মৌলিক অধিকার দেওয়া হয়েছে আমাদেরকে। তো এই 7 ধরনের মৌলিক অধিকারকে আমরা আজকে জানবো। 1 নাম্বার কি? সমানতার অধিকার। 1 নাম্বার কি? সমানতার অধিকার। সমানতার অধিকার। সমানতার অধিকার। সমানতার অধিকার ধারা কত? 14 থেকে, ধারা 14 থেকে 18। সমানতার অধিকার কত? 14 থেকে 18। ধারা 14 থেকে 18 কিসের অধিকার? সমানতার অধিকার। ধারা 12, 13, এটা 12 কি মানে ভারতীয় সংবিধানের পরিভাষা দিয়ে চলে গেছিল। 13তে কি? আলপিকরণ। কোনো স্টেট যদি কোনো মানে আইন তৈরি করে যাতে অন্য কারোর মৌলিক অধিকার খর্ব না হয়, সেটাকে খেয়াল রাখতে হবে। মানে আলপিকরণ, তাদের ক্ষমতা, স্টেট আইন তৈরি করলে তার ক্ষমতাকে মানে কি আইন তৈরি করলে তাকে খেয়াল রাখতে হবে যাতে অন্য কারোর মৌলিক অধিকার যাতে খর্ব না হয়। স্টেট বলতে কোনো রাজ্য স্টেট না, কোনো একটা সংস্থাকে, যেটাকে আমরা স্টেট বলেছি, এর আগের ক্লাসগুলো যারা করেছো জানবে। তো 1 নাম্বার কি? সমানতার অধিকার 14 থেকে 18 পর্যন্ত। 14 থেকে 18 পর্যন্ত কি বলা হয়েছে? না, 14 থেকে 18 পর্যন্ত বলা হয়েছে 1 নাম্বার কি? আইনের চোখে নিয়মের ক্ষেত্রে সবাই সমান। নিয়মের চোখে অথবা আইনের সামনে প্রত্যেকেই সমান। 14তে কি বলা হয়েছে? আইনের সামনে প্রত্যেকেই সমান। 15তে কি বলা হয়েছে? জাতি, ধর্ম, বর্ণ হিসাবে কাউকে ভেদাভেদ করা যাবে না। 16তে কি বলা হয়েছে? না, লোক নিয়োগে প্রত্যেকের সমান অধিকার থাকবে। যখন কোনো সংস্থায় লোক নিয়োগ করা হবে, যে তাকে কোনো হিসাবে যে এর জাতি আলাদা, এ নিচু জাতির, উঁচু জাতির, কিংবা এই আলাদা কাস্টের, এইভাবে কোনো রকম এ কালো সাদা এরকম হিসাব করে কোনো রকম অনুযায়ী তাকে বঞ্চিত করা যায়। প্রত্যেকেরই সমান অধিকার থাকবে লোক নিয়োগে। 16তে বলেছে। 17ই অস্পৃশ্যতা, ছুয়াছুত করা চলবে না। 17 নম্বর কি বলা হয়েছে? অস্পৃশ্যতা, ছুয়াছুত করা চলবে না। 18তে কি বলা হয়েছে? না, উপাধি শেষ, কারো কিছু উপাধি থাকবে না। যেমন যে আগেকার দিনে যে উপাধি থাকতো, সেই উপাধির শেষ করে দিয়েছিল কে? না, কেবলমাত্র শিক্ষার ক্ষেত্রে থাকবে, মাস্টার, ডাক্তার এগুলো থাকবে, শিক্ষা রিলেটেড এগুলো থাকবে। তো সেনা রিলেটেড থাকবে, কর্নেল, ব্রিগেডিয়ার, আর এগুলো থাকবে। শিক্ষার সুরক্ষার ক্ষেত্রে থাকবে। তো এটা হচ্ছে কি? সমানতার অধিকার 14 থেকে 18 পর্যন্ত। তারপরে কিসের অধিকার দিয়েছে? না, স্বাধীনতার অধিকার দিয়েছে। কত থেকে? 19 থেকে 22 পর্যন্ত। স্বাধীনতার নাম্বার 2 কিসে ভাগ কি প্রকার? স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার। স্বাধীনতার অধিকার কত থেকে কত পর্যন্ত বলা হয়েছে? স্বাধীনতার অধিকার বলা হয়েছে 19 থেকে 22 পর্যন্ত। স্বাধীনতার অধিকার কত থেকে কত? 19 থেকে 22 পর্যন্ত। আর্টিকেল ধারা 19 থেকে ধারা 22 পর্যন্ত কিসের অধিকার বলা হয়েছে? স্বাধীনতার অধিকার। ধারা 19-এ কি বলা হয়েছে? ধারা 19-এ স্বাধীনতার অধিকারের ক্ষেত্রে 1 নম্বর কি? সমানতার অধিকার। দ্বিতীয়ত কি? স্বাধীনতার অধিকার। স্বাধীনতার যে আমরা যে স্বাধীন থাকবো তার যে অধিকার, আমাদের যে যে স্বাধীনতাগুলো, সেই অধিকার 19 এর আর্টিকেল নাম্বার 19-এ ভারতীয় সংবিধানের মেরুদণ্ড বলা হয় আর্টিকেল নাম্বার 19-কে। তো এই 19 কয়ে কী বলা হয়েছে? আমাদের অভিব্যক্তির অধিকার। দ্বিতীয়ত কি বলা হয়েছে? অভিব্যক্তির অধিকার। 19 ক্ষয়ে কী বলা হয়েছে? সভা করার অধিকার। 19-2-এ 19-3-এ কী বলা হয়েছে? সংগঠন করার অধিকার। 19-4-এ কী বলা হয়েছে? ভ্রমণ করার অধিকার। 19-5-এ কী বলা হয়েছে? বাসস্থান করার অধিকার। 19-6-এ কী বলা হয়েছে? সম্পত্তি কেনার অধিকার। 19-7-এ কী বলা হয়েছে? না, ব্যবসা করার অধিকার। এগুলো আগে করেছিলাম। 19 আর্টিকেল নাম্বার 20-তে কী বলা হয়েছে? না, একটা অপরাধে একটাই সাজা হবে। একটা অপরাধে একটাই সাজা হবে। সাজা সেই সময়ে যে টাইমে অপরাধ করবে সেই সময়ের আইন অনুযায়ী সাজা হবে। সাজা যে সময়ে অপরাধ করবে সেই সময়ের আইন অনুযায়ী সাজা হবে। নিজের বিরুদ্ধে সাক্ষী গ্রাহ্য হবে না, আর্টিকেল নাম্বার 20-তে বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 21-এ কী বলা হয়েছে?
না আর্টিকেল নাম্বার প্রাণ দৈহিক এবং গোপনীয়তার অধিকার, এটা আর্টিকেল নাম্বার 21-এ বলা হয়েছে, প্রাণ দৈহিক এবং গোপনীয়তার অধিকার। আর্টিকেল নাম্বার 21 কয় কি বলা হয়েছে না শিক্ষার অধিকার, শিশু শিক্ষা যেটা আছে সেই শিক্ষার অধিকার আর্টিকেল নাম্বার 21 কয়ে বলা হয়েছে কি শিক্ষার অধিকার। আর্টিকেল নাম্বার 22-তে কি বলা হয়েছে না আর্টিকেল নাম্বার 22-তে বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 22-তে কি বলা হয়েছিল না গ্রেপ্তার করার আগে ওয়ারেন্ট দেখাতে হবে, গ্রেপ্তার করার আগে ওয়ারেন্ট দেখাতে হবে, সেটা কোর্ট থেকে ওয়ারেন্ট আসুক অথবা এসপির থেকে আসুক, কোর্ট থেকে আসুক অথবা এসপির থেকে, এগুলো সব করানো হয়েছে, কোর্টের থেকে হোক অথবা এসপির কাছ থেকে হোক, সেটাকে আমাকে ওয়ারেন্ট দেখাতে হবে। গ্রেপ্তারি পরোয়ানা যেটাকে আমাদের বলা হয়েছে গ্রেপ্তারি সংরক্ষণ, আর্টিকেল নাম্বার 22-এ বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 23-তে কি বলা হয়েছে না আর্টিকেল নাম্বার 23-তে বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 23 থেকে কত পর্যন্ত, এটা আর্টিকেল নাম্বার 23 থেকে 24 এই দুটো ধারা। স্বাধীনতার অধিকারের পরে কি বলা হয়েছে, স্বাধীনতার অধিকারের পরে কি বলা হয়েছে না শোষণের বিরুদ্ধে অধিকার, 3 নম্বর কি বলা হয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। 23 আর 24 আর্টিকেল নাম্বার 23 থেকে 24 শোষণের বিরুদ্ধে অধিকার। তো শোষণের বিরুদ্ধে যে অধিকার সেগুলো আগে আমরা পড়েছিলাম। শোষণের বিরুদ্ধে অধিকারে কি বলা হয়েছে না আর্টিকেল নাম্বার 23 আর 24-এ কোনো ব্যক্তিকে জবরদস্তি তার মানে ইচ্ছার বিরুদ্ধে কাজ করানো যাবে না, ইচ্ছার বিরুদ্ধে কাজ করা যাবে না। 24-এ কি বলা হয়েছিল না 14 বছরের কম বয়সের শিশুকে মানে কোনো ঝুঁকিপূর্ণ অথবা বিপজ্জনক কাজে লাগানো যাবে না, এটা কি বলা হয়েছিল শোষণের বিরুদ্ধে অধিকার। এরপরে কি শোষণের বিরুদ্ধে অধিকারের পর এই তিনটে আমাদের প্রকার হলো, 4 নম্বর প্রকার হচ্ছে কি না ধার্মিক স্বাধীনতার অধিকার, ধার্মিক স্বাধীনতার অধিকার, ধার্মিক স্বাধীনতার অধিকার, ধার্মিক স্বাধীনতার অধিকার, ধার্মিক স্বাধীনতার 25 থেকে 28 পর্যন্ত, 25 থেকে 28 পর্যন্ত ধার্মিক স্বাধীনতার অধিকার। আর্টিকেল নাম্বার 25 থেকে 28 পর্যন্ত কি বলেছে না ধার্মিক স্বাধীনতার অধিকার। অন্তঃকরণ ধার্মিক স্বাধীনতা, আর্টিকেল নাম্বার 25-এ কি বলেছে আমরা কোনো ধর্মীয় সভা করতে পারি, ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে পারি, আমি যে কোনো ধর্ম আমি গ্রহণ করতে পারি, এগুলো কি বলা হয়েছে কি ধার্মিক স্বাধীনতা, ধার্মিক স্বাধীনতার অধিকার। আমি হিন্দু ধর্ম ব্যবহার করতে পারি, যে গ্রহণ করতে পারি, যে নিজস্ব ধর্ম, কেউ খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারে, কেউ ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে, যে ধর্ম গ্রহণ করবে সেটাই সে নিতে পারে। তো এই যে এই ধার্মিক স্বাধীনতার অধিকার। দ্বিতীয়ত কি আর্টিকেল নাম্বার 26-এ কি বলা হয়েছে সাময়িক ধার্মিক স্বতন্ত্রতা। ধরো কোনো একটা ধর্মীয় র্যালি বেরোবে, সাময়িক ধার্মিক স্বাধীনতা, কোনো একটা ধার্মিক র্যালি বেরোবে, সেক্ষেত্রে একটা কি টেম্পোরারি সাময়িক ধার্মিক স্বাধীনতা। দ্বিতীয়ত কি 27 কি বলা হয়েছে ধার্মিক সম্পত্তির উপর ট্যাক্স লাগানো, ট্যাক্স ফ্রি, ধার্মিক যে সম্পত্তি তার ট্যাক্স ফ্রি 27 বলা হয়েছে। 28 কি বলা হয়েছে না সরকারি বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না, সরকারি বিদ্যালয়ে ধার্মিক শিক্ষা দেওয়া যাবে না, আর্টিকেল নাম্বার 28 বলা হয়েছে। 5 নম্বরে কি বলা হয়েছে না 5 নম্বরে বলা হয়েছে শিক্ষা সংস্কৃতির অধিকার, শিক্ষা সংস্কৃতির, শিক্ষা ও সংস্কৃতি, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকারে কি বলে 29 আর 30,
শিক্ষা ও সংস্কৃতির অধিকারে কি বলা হয়েছে না, শিক্ষা ও সংস্কৃতির সংখ্যালঘুকে তার ভাষা বর্ণর হিসাবে শিক্ষা থেকে তাকে বঞ্চিত, কোনো জায়গায় প্রবেশ থেকে তাকে বঞ্চিত করা যাবে না। কোনো যারা আমাদের সংখ্যালঘু আছে তাদেরকে শিক্ষা, তাদেরকে তাদের ভাষা, তাদের বর্ণ এগুলো দেখে তাদেরকে সেই জায়গায় প্রবেশে আটকানো যাবে না। তাদের ধর্মীয় অনুযায়ী, ধার্মিক তাদের আলাদা ধর্ম বলে তাদেরকে মানে সেই জায়গায় প্রবেশ আটকানো যাবে না। আর্টিকেল নাম্বার 29-এ বলা হয়েছে। আর্টিকেল নাম্বার 30-এ কী বলেছে, সংখ্যালঘুরা নিজস্ব স্কুল খুলতে পারে, নিজস্ব প্রতিষ্ঠান খুলতে পারে। যে সংখ্যালঘুরা আমাদের ধরো কোনো একটা স্টুডেন্ট আমাদের একটা স্টুডেন্ট, আমাদের ম্যাক্সিমাম হিন্দু স্টুডেন্ট, তো সেক্ষেত্রে সংখ্যালঘুরাও কী করবে না, সেখানে ধর্মীয় স্কুল তারা নিজস্ব একটা সংস্থান খুলতে পারে। ধর্মীয় স্কুল না, সংস্থান। যে মুসলিমদের জন্য আলাদা একটা মাদ্রাসা যেমন বোর্ড খুলেছে সেরকম খুলতে পারে, এরকম গুরুকুল স্কুল খুলতে পারে। 6 নম্বরে কি বলা হয়েছে, 6 নম্বরে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার, সম্পত্তির অধিকার, সম্পত্তির অধিকার 31-এ বলা হয়েছিল কি সম্পত্তির অধিকার। 31-এ কি বলা হয়েছে, সম্পত্তির অধিকার। বর্তমানে সম্পত্তির অধিকার এখন আছে কি, সম্পত্তির অধিকার নেই। 300 ক ধারা চলে গেছে, সেই জন্য সম্পত্তির অধিকার নেই। মেনলি হচ্ছে আমাদের 6টা। 7 নাম্বার কি বলা হয়েছে, সম্পত্তির অধিকার এখন হাটিয়ে দিয়েছে। সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নেই এখন আর, এটা মৌলিক অধিকার নেই সম্পত্তির অধিকার। এরপর আর্টিকেল নাম্বার 32, আর্টিকেল নাম্বার এখানে 32-এ কি বলা হয়েছে, সাংবিধানিক উপচার। সাংবিধানিক উপচার, সাংবিধানিক উপচার। সাংবিধানিক উপচার 32 কি বলা হয়েছে না, সাংবিধানিক উপচার। 32-এ কি বলা হয়েছে, সাংবিধানিক উপচার। তো সাংবিধানিক উপচার এই যে টোটাল আমাদের এটাকে পুরো রক্ষা করবে কে না, আর্টিকেল নাম্বার 32। এজন্য ভারতীয় সংবিধানের কি বলা হয়, ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। আর্টিকেল নাম্বার 32-কে কি বলা হয়, ভারতীয় সংবিধানের আত্মা। তো টোটাল মেনলি আমাদের এখানে দেখো ভাগ 3-তে মূল অধিকার কত প্রকারের হলো, 7 প্রকার। তার মধ্যে 6 নম্বর প্রকার এখন আর নেই, এটা ফাঁকা আছে। প্রথম প্রকার কি, সমানতার অধিকার 14 থেকে 18, স্বাধীনতার অধিকার 19 থেকে 22, শোষণের বিরুদ্ধে অধিকার 23-24, তার ধার্মিক স্বাধীনতার অধিকার 25 থেকে 28, শিক্ষা সংস্কৃতির অধিকার 29 থেকে 30, তার সম্পত্তির অধিকার 31, তারপরে সাংবিধানিক উপচার 32, সাংবিধানিক উপচার 32 এটা বলা হয়েছে। তো এই যে এগুলো হচ্ছে আমাদের কি মৌলিক অধিকার, এগুলো হচ্ছে আমাদের কি ভারতীয় মৌলিক অধিকারের প্রকার, মৌলিক অধিকারের প্রকার। ভাগ 3 মৌলিক অধিকারের প্রকার। তো এই মৌলিক অধিকারের যে প্রকারগুলো আছে, এগুলো যে প্রকারগুলো আছে শুধুমাত্র এগুলো যে প্রকারগুলো আছে তার মধ্যে ধারা 15, এখানে ধারা 15, 16, 19, 29, 30 অনলি ভারতীয় নাগরিক, কোনো বিদেশি নাগরিক এখানে এগুলো আমাদের দেখাতে পারবে না, শুধু ভারতীয় নাগরিকদের জন্য। শুধুমাত্র এই মৌলিক অধিকারগুলো 15, 16, 19, 29, 30 শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য, ভারতীয় নাগরিকদের জন্য, ভারতীয় নাগরিকদের, শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য। কেন না, আমাদের আর্টিকেল নাম্বার 19 1 নম্বর অভিব্যক্তির অধিকার, তারপরে সভা করার অধিকার, সংগঠন করার। কোনো বিদেশি সংগঠন, পাকিস্তানের আইএসআই সংগঠনের লোক, তারা এসে ভারতের একটা আইএসআই সংগঠন তৈরি করছে, সে যদি বলে এসে কোর্টে
আর্টিকেল নাম্বার 19(3) প্রয়োগ করে আমার তো সংগঠন করার স্বাধীনতা আছে, এটা আমার মৌলিক অধিকার, চলবে? চলবে না। এই জন্য এটাকে ধ্বংস করার জন্যই আর্টিকেল এই 15, 16, 19, 29, 30 ধারা এগুলো শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই অনলি, এই জন্য বলেই দিয়েছে ভারতীয় সংবিধানে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই মৌলিক অধিকার হিসাবে দাবি করতে পারবে, ভারতীয় নাগরিক না হলে দাবি করতে পারবে না। অনেক অনেক জায়গায় যেমন ঘুরে চারিদিকে ঘোরার অধিকার আছে, কিন্তু যারা ভারতীয় নাগরিক নয় তাদের কি ঘোরার অধিকার আছে? পুরো ভারতবর্ষ ঘোরার অধিকার নেই। বিভিন্ন তাদেরকে নিজস্ব বিভিন্ন জায়গায় যেরকম ট্যাক্স লাগবে, তারা কোন জায়গায় থাকছে তাদের প্রত্যেকটা রিপোর্ট থাকবে আমাদের যে অ্যাম্বাসাডারি থাকবে তার মাধ্যম দিয়ে, সেই দেশের অ্যাম্বাসাডারির মাধ্যম দিয়ে ভারতের একটা ট্র্যাকিং রিপোর্ট থাকবে, ও কোথায় আছে কোন জায়গায় আছে সেগুলো সব জানতে পারবে। যে চারিদিকে ইচ্ছা মতো বিভিন্ন জায়গায় যেখানে সেখানে চলে গেল, ভারতের কাছে খবর থাকবে না। আর আমরা কি ভারতীয় নাগরিক, যেখানে ইচ্ছা ভারতবর্ষের সমস্ত জায়গায় যেতে পারছি, যে কোনো টাইম যে কোনো জায়গায় পৌঁছে যায়। তো শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্যই 15, 16, 19, 29, 30 এই ধারাগুলো প্রযোজ্য। তাহলে আজকে আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিলাম কি 12 থেকে 35 পর্যন্ত ভারতীয় সংবিধান ভাগ 3 টোটালি কমপ্লিট। এরপরে শুরু হবে কি ভারতীয় সংবিধানের ভাগ 4। ভারতীয় সংবিধানে কি শুরু হবে? ভাগ 4। সেখানে কি বলা আছে না, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, স্টেটের যে বলেছে রাজ্যের নীতি নির্দেশক তত্ত্ব, রাজ্যের যে নীতি নির্দেশক তত্ত্ব, এটা পরের দিন করব। একটু সামান্য দেখে আসবে, তাতে আরও বেটার হবে, বুঝতে সুবিধা হবে। এগুলো সব লিখে নাও।